नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবারও একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আগামী 18 তারিখ আগামী মঙ্গলবার কলকাতা হাইকোর্টে সবথেকে গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে চলেছে, যেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড যারা চ্যালেঞ্জ করেছে ডিভিশন বেঞ্চে মামলাটিকে, যে মামলাটি হচ্ছে 60,000 ইন সার্ভিস টিচারের প্যানেল প্রকাশ মামলা, অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসের যে 60,000 শিক্ষকের প্যানেল প্রকাশ মামলা প্রাইমারির, সেই মামলাটিতেই কিন্তু কলকাতা হাইকোর্ট আগামী 18 তারিখ ভীষণ সরগরম হতে চলেছে, মহা ধামাকা হতে চলেছে কলকাতা হাইকোর্টে বলা যায়। তো চলুন আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নেব এবং প্রমাণসহ দেখে নেব যে কত নম্বরে মামলাটি রয়েছে, কবে রয়েছে, কার বেঞ্চে রয়েছে, সব কিছু দেখে নেব। তবে তার আগে বলে রাখি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা আমরা তাহলে আজকের এই আপডেটটি আবার বিস্তারিত দেখে নিই। তো প্রথমেই বলে রাখি 2014 প্রাইমারি টেটের ওপর যেগুলি নিয়োগ হয়েছে, তৎকালীন পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য চেয়ারম্যান থাকাকালীন তিনি যে কুকর্মের সাক্ষী রেখে গিয়েছেন, যার জন্য কিন্তু আজকে গোটা পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের চোখের জল পড়ছে। এবং শুধু তাই নয়, এটা নিয়ে কিন্তু রাজ্য সরকারও যেমন চাপে রয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানও কিন্তু চাপে রয়েছে। কারণ আমরা পূর্বে দেখেছি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে কিন্তু চেয়ারম্যানকে, যিনি নবনিযুক্ত চেয়ারম্যান গৌতম পাল, তাকে কিন্তু সিবিআইয়ের হেফাজতে দীর্ঘ 6 ঘন্টা টানা জেরার সম্মুখীন হতে হয়েছে এবং তাকে একাধিকবার কিন্তু কলকাতা হাইকোর্ট তার বেতন বন্ধ সহ একাধিক অভিযোগের সম্মুখীন হতে হয়েছে। তো এই রকম যে কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে রাজ্য সরকার, পর্ষদ, এদেরকে কিন্তু এই জায়গায় আসতে হতো না যদি তারা না দুর্নীতিটা করতো। মানিক ভট্টাচার্য যে দুর্নীতি প্রমাণ রেখে গিয়েছে সেটাতেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ জর্জরিত হয়ে আছে মাকড়সার জালের মতো, সেখান থেকে কিন্তু কিছুটাই বেরোতে পারছে না। তো এই যে 60,000 শিক্ষকের প্যানেল প্রকাশ মামলা, যেখানে 42,949 নিয়োগ হয়েছিল 2016 সালে এবং 2020-তে 16,500, এই যে দুটি ক্ষেত্রে নিয়োগ হয়েছিল সেক্ষেত্রে প্রচুর পরিমাণ অভিযোগ উঠেছে। তার মধ্যে প্রথম যে নিয়োগটি 42,949 যেহেতু ডিপিএসসি ওয়াইজ হয়েছিল, সেই ডিপিএসসি ওয়াইজ নিয়োগে রাতের অন্ধকারে SMS থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু উঠেছিল এবং যার জন্যই বিচারপতি অমৃতা সিনহা ম্যাম সিঙ্গেল বেঞ্চে নির্দেশ দিয়েছিলেন যে 60,000 শিক্ষকের ডিপিএসসি ওয়াইজ প্যানেল প্রকাশ করতে, যেটা কিন্তু প্রাইমারি বোর্ড করতে চায় না। তো মামলাটিকে তারা বিচারপতি অমৃতা সিনহার সেই জাজমেন্টকে চ্যালেঞ্জ করে তারা ডিভিশনে গিয়েছে। ডিভিশনে কিন্তু অলরেডি দুবার বেঞ্চ চেঞ্জ হয়ে গিয়েছে। প্রথমে যখন চ্যালেঞ্জ করে তারা ডিভিশনে যায়, সেক্ষেত্রে বিচারপতি সৌমেন সেন প্রথমে কিন্তু স্টে দেয় এবং সৌমেন সেনের সমস্ত কুকীর্তি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি অন ক্যামেরার সামনে যখন বলেন, তখন সমস্ত বিষয় কিন্তু সবার কাছে ক্লিয়ার হয়ে যায় এবং তার সাথে সাথে কলকাতা হাইকোর্টে যিনি প্রশাসনিক প্রধান TS সিকব্যানম স্যার, তিনি কিন্তু সঙ্গে সঙ্গেই সমস্ত প্রাথমিকের মামলা সৌমেন সেনের কাছ থেকে ট্রান্সফার করে সেগুলোকে তপব্রত চক্রবর্তীর বেঞ্চে নিয়ে যান। তপব্রত চক্রবর্তীর বেঞ্চে মামলা যাওয়ার পর সেই মামলাগুলো কিন্তু আবার এখন পরিবর্তন করে, রোস্টার পরিবর্তন করে কলকাতা হাইকোর্টের প্রশাসনিক প্রধান তিনি হরিশ টন্ডন স্যার এর বেঞ্চে কিন্তু মামলাগুলোকে নিয়ে যায়। তো চলুন আমরা তাহলে এবারে প্রমাণসহ দেখে নিই যে মামলাটি কত নম্বরে রয়েছে এবং কবে রয়েছে। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে কলকাতা হাইকোর্টের কিন্তু অ্যাপিলেট সাইট থেকে তোলা ডেলি যে কজ লিস্ট। এখানে কিন্তু আগামীকালকে কলকাতা হাইকোর্ট ছুটি থাকছে, আগামীকালকে কোনো কজ লিস্ট নেই। তো আগামী মঙ্গলবার অর্থাৎ 18 জুন 2024 তারিখে কিন্তু কোর্ট নাম্বার 8 ফার্স্ট ফ্লোর মেন বিল্ডিং ডিভিশন বেঞ্চে মামলা উঠতে চলেছে। কার বেঞ্চে উঠছে আমরা দেখে নেব। তো দেখুন এখানটাতে কিন্তু বলেই দিচ্ছে অনারেবল জাস্টিস হরিশ টন্ডন এবং জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চে মামলা উঠতে চলেছে। সকাল 10:30টাতে বেঞ্চ বসবে এবং কোর্ট নাম্বার 8 নম্বর কোর্টে কিন্তু মামলাটি চলবে ফার্স্ট ফ্লোর মেন বিল্ডিংয়ে। তো এই রমেশ মালিকের মামলাটি কত নম্বরে রয়েছে আমরা এবার এটা দেখে নিই। তো দেখুন এখানে রমেশ মালিকের যে মামলা আমরা এখানে কিন্তু পেয়ে গিয়েছি। এখানটাতে দেখুন 17 নম্বরের যে এইটি রয়েছে,
এখানটায় বলছে আইএ নাম্বার ক্যান 1 2023, ক্যান 2 2024 এবং ম্যাট 2444/2023, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস রমিক মাল্লিক অ্যান্ড আদার্স, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড এটা কিন্তু চ্যালেঞ্জ করেছিল বিচারপতি অমৃতা সিনহা রায়কে, এবং মামলাটি করা হয়েছে রমেশ মাল্লিকের যে মামলা সিঙ্গেল বেঞ্চে দায়ের হয়েছিল তার বিরুদ্ধে। অর্থাৎ প্রাইমারি বোর্ড এতটাই নির্লজ্জতার প্রমাণ দিচ্ছে যে তারা প্যানেল প্রকাশ করবে না, যে প্যানেল প্রকাশ করলে কিন্তু স্বাভাবিকভাবেই ইন সার্ভিস টিচাররা যেমন কালিমা মুক্ত হয়, তাদের উপর যে কালিমাটা বারংবার লিপ্ত হচ্ছে সমাজের চোখে, তারা কিন্তু যারা যোগ্য শিক্ষক তাদেরকে আবার হেনস্থা হতে হচ্ছে। অনেকের কাছে মানুষ কিন্তু এখন শিক্ষকতার পেশাটাকে ছোট চোখে দেখছে, যেহেতু 26,000-এর চাকরি ইতিমধ্যেই বাতিল হয়েছে রাজ্যে, সেই জন্য টাকা দিয়ে যে চাকরি পাওয়া যায় বা শিক্ষকতার চাকরি পেয়েছে এই বিষয়টা কিন্তু মানুষের কাছে এখন পরিষ্কার, যার জন্য শিক্ষকদেরকে আগে যে সম্মানটা দিত মানুষ সেই সম্মানটা কিন্তু এখন আর নেই বর্তমানে। যার জন্য কিন্তু প্রাথমিকেও এই সমস্ত শিক্ষকরা যারা 42,949, 16,500 চাকরি পেয়েছে তারাও কিন্তু আশঙ্কায় দিন কাটাচ্ছে। যার জন্য এই প্যানেল প্রকাশ করলে যেখানে ল্যাটা চুকে যায় সেখানে প্রাইমারি বোর্ড তারা কিন্তু প্যানেল প্রকাশ করবে না, কেননা প্যানেল প্রকাশ করলেই তারা জানে যে সমস্ত ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়বে এবং পর্ষদের যারা আধিকারিক রয়েছে যারা সমস্ত বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে তারা কিন্তু জেলে যাবেন, মানিক ভট্টাচার্যের পাশেই তাদের অবস্থান হবে। তো সেই জন্য তারা কোনো মতেই এই বিষয়টিকে প্রকাশ্যে আনতে চাইছে না, আর যার জন্যই কিন্তু বারংবার 60,000 ইন সার্ভিস টিচারকে বিপদের মধ্যে পড়তে হচ্ছে। তো এই 60,000 যে ইন সার্ভিস টিচারের যে মামলা, এটা মামলাটি কিন্তু পর্ষদের হয়ে লড়ছে কৌশিক চৌধুরী অ্যাডভোকেট। তো এই মামলা যেমন সিঙ্গেল বেঞ্চে, যেমন আপনারা দেখেছেন গত পরশুদিন শুনানি হয়েছে, সিঙ্গেল বেঞ্চে এই মামলার কিন্তু জাজমেন্ট হয়েছে। অমৃতা সিনহা ম্যাম ইডিকে চরম ভর্ৎসনা করেছে এবং ইডি যে লোক বেছে বেছে বা কারো অঙ্গুলি হেলনে তদন্ত করছে, তদন্ত প্রক্রিয়াকে সঠিকভাবে এগোচ্ছে না বা এগিয়ে নিয়ে যাচ্ছে না, এই বিষয়টা যেমন তিনি স্পষ্ট করেছেন। অপরদিকে রাজ্য সরকারকে হলফনামা দিতে বলেছে, কেন রাজ্য সরকার, কেন পর্ষদ এই প্যানেল প্রকাশ করলো না, তারা ডিভিশনে কেন গেল, এই বিষয়টা নিয়ে কিন্তু একটা হলফনামা দিতে বলা হয়েছে। আদারওয়াইজ ডিভিশন বেঞ্চে হ্যারিস টন্ডন স্যারের বেঞ্চে কিন্তু এই মামলা রয়েছে। আপনারা দেখেছেন হ্যারিস টন্ডন স্যারের বেঞ্চ গত দুদিন আগেই কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের রাজ্য সরকারের বিরুদ্ধে একটি রায় দিয়েছে, যেখানে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনকে, এবং প্যানেল যে প্রকাশ করতেই হবে এমন নির্দেশ দিয়েছিলেন গ্রুপ ডি এর চাকরির ক্ষেত্রে। তো সেক্ষেত্রে হ্যারিস টন্ডন স্যার আগামীতে এই প্যানেল প্রকাশ মামলাতে নিশ্চয়ই অমৃতা সিনহা ম্যামের অর্ডারকে জারি রাখবেন, এবং সেই অর্ডারই হয়তো আগামীতে জারি থাকবে। বিচারপতি সৌমেন সেন যে স্টে অর্ডারটি দিয়ে রেখেছিলেন সেই স্টে অর্ডার হয়তো আগামী 18 তারিখ উঠে যেতে চলেছে, এবং সেক্ষেত্রে হয়তো নতুন কোনো জাজমেন্ট আসতে চলেছে। তো কলকাতা হাইকোর্টে আগামী 18 তারিখ সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু এই মামলা, সবথেকে হাই ভোল্টেজ এই মামলা, যেখানে কিন্তু 60,000 ইন সার্ভিস টিচারের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে, এবং তাদেরকে কিন্তু দুধকে দুধ আর পানি থেকে পানি, মানে এই দুধ থেকে পানি বের করার যে বিষয়টি, এটা কিন্তু এই প্যানেল প্রকাশ হলেই সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে সকলের কাছে। তো সেই জন্য এই মামলাটি ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখা যাক কি হয় বা কি অর্ডার দেয় বিচারপতি হ্যারিস টন্ডন স্যার এবং প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চ। তো এখন এ পর্যন্ত রইল আপডেটটি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।